চট্টগ্রামের এই রাউজান উপজেলায় এতক্ষণ ধরে যে আলোচনা পর্বটি সম্পাদিত হলো তৎপরবর্তী পর্ব হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। লিখিতভাবে প্রশ্ন আগে থেকেই তৈরি করে রেখেছেন আয়োজকরা, বিভিন্ন জনের কাছ থেকে প্রশ্ন নিয়ে সেই প্রশ্নগুলোর ছোট ছোট উত্তর দিচ্ছি। আগে একটু বলে নিচ্ছি যে এই প্রশ্নগুলোর উত্তর আমার বিভিন্ন বইয়ে রয়েছে, পূর্ববর্তী বিভিন্ন সাহিত্য আসরে এগুলোর উত্তর বেশ কয়েকবার করেই দিয়েছি। তারপরও আমার মনে হয় যারা উপস্থিত যারা শ্রোতা রয়েছেন তাদেরও জানার অধিকার রয়েছে, এগুলো খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, তরুণদেরকে বইমুখী করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় বলে আপনি মনে করেন? একটাই পদক্ষেপ, সেটা হচ্ছে যারা মনে করেন যে মানুষের বইমুখী হওয়া উচিত তারা বই কিনে কিনে, তরুণ হোক অরুণ হোক বৃদ্ধ হোক আবাল বৃদ্ধ বনিতা যাই হোক না কেন, তাদেরকে বই পড়তে দিবেন। তারা যদি বই পাঠে যদি অনীহা প্রকাশও যদি করে, অনিচ্ছুকও যদি হয়, তারপরেও তাদেরকে বই পড়তে দিবেন। তারা একটা পর্যায়ে বিরক্ত হয়ে, জীবন সম্পর্কে বিরক্ত হয়ে তারা একদিন বইটা খুলে দেখবে যে এই বইয়ে আসলে কি জিনিসটা আছে যে আমাকে উপহার দিয়েছিল। 2টা লাইন পড়বে, 4টা লাইন পড়বে, 1টা পৃষ্ঠা পড়বে, 2টো পৃষ্ঠা পড়বে, পৃষ্ঠা পড়তে 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 একটা সময় আগ্রহ হয়ে পুরোটা পড়বে, একটা পড়া শেষ করে পরে আরেকটা পড়বে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যত কথা বলুক না কেন সবই বাক্যবাজ, একটাই সত্য কথা। সেই সত্য কথাটা হচ্ছে বই কিনে দিতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। অর্থাৎ পদ্ধতি হচ্ছে একটাই। পরবর্তী প্রশ্ন, একজন নতুন লেখকের জন্য যে বই প্রকাশ করতে চাচ্ছে তার প্রতি আপনার পরামর্শ কি? তার প্রতি আমার পরামর্শ হচ্ছে বইটা প্রকাশ না করা। বইটা প্রকাশ না করে থাকতে পারলে খুবই ভালো হয়। তারপরে যদি মনে হয় যে আমি বইটা প্রকাশ না করলে পৃথিবীবাসী বঞ্চিত হবে, আমি বই প্রকাশ না করলে আমিও অসুস্থ হয়ে যাচ্ছি, আমি বাঁচতে পারছি না, বই প্রকাশ না হলে আমার জীবন চলবে না, এরকম একটা পর্যায়ে চলে যাওয়ার পরে বইটা প্রকাশ করা যেতে পারে। এবং বইটা প্রকাশের আগে এই ব্যাপারটা নিশ্চিত হতে হবে, একটা ব্যবসায়িক দিকও রয়েছে। ব্যবসায়িক দিক বলতে আমি এটা বোঝাচ্ছি যে অন্তত ওই লেখকের নিশ্চিত হতে হবে যে এই বইটা প্রকাশিত হলে অন্তত 500 কপি বিক্রি হবে। নিজের যদি 50,000 ফেসবুকে ফলোয়ার থাকে বা 1.5 লক্ষ লাইক পড়ে, সেই 1.5 লক্ষ মানুষের মধ্যে 150 জনও বই কিনবে না, এটা ধরে নিতে হবে। বেশিরভাগই সৌজন্য কপি চাইবে, 15 বা 20 কপি বিক্রি হতে পারে, বাকি 480 কপি অবিকৃত থাকবে। তাহলে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার বই 500 কপি বিক্রি হবে? সেটা হচ্ছে আমি বছরের পর বছর, যুগের পর যুগ আমি লিখে যাব। যখন আমার নির্দিষ্ট একটা বয়স হয়ে যাবে, নির্দিষ্ট বয়স বলতে বোঝাচ্ছি অন্তত 30 অতিক্রম করবে। কেউ কেউ বলতে পারবেন কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের তো প্রথম বই 15 বছর বয়সে প্রকাশিত হয়েছিল, সুকান্ত ভট্টাচার্য মারাই গেছেন 21 বছর বয়সে। এখন ঘটনা হচ্ছে, নিজেকে যদি সুকান্ত মনে হয়, নিজেকে যদি রবীন্দ্রনাথ মনে হয়, নিজের রচিত বইটাকে যদি বনফুল মনে হয়, ঠিক আছে, আপনি ফুল ফোটান। তারপর আমি বলবো আরও একটা পরামর্শ, প্রশ্ন এই একই সাথে ছিল, সেটা হচ্ছে প্রকাশকদের সাথে নানান রকমের ঝামেলা হয়, সেটা মোকাবেলা করার উপায় কি? 2টো প্রশ্নের উত্তর আমি একসাথেই দিচ্ছি। সামাজিকভাবে সেই অবস্থানটা আগে অর্জন করতে হবে যে অবস্থানে গেলে একজন প্রকাশক সমীহ করে কথা বলতে বাধ্য হন, যে অবস্থানটাতে গেলে প্রকাশকরা আপনার পেছনে, হ্যামিলনের বাসিওয়ালার পেছনে যেভাবে ইঁদুর ছোটে, প্রকাশকরা ওভাবে আপনার পেছনে ছুটবে আপনার একটা পাণ্ডুলিপি পাওয়ার জন্য, যে আপনার একটা পাণ্ডুলিপি হলে সেই বইটা প্রকাশ করে তিনি বিবি বাল বাচ্চা নিয়ে তিনি খেতে পারবেন সেই বইয়ের লভ্যাংশ দিয়ে। প্রকাশক না আপনাকে ধাওয়া করছে, আপনি চাচ্ছেন না, আপনাকে ধাওয়া করছে, আপনি যেখানে যাচ্ছেন আপনার পেছনে পেছনে ছুটে যাচ্ছে। সেই পর্যায়ে আপনি যেদিন যাবেন সেদিন আপনি বই প্রকাশ করবেন। ওই পর্যায়ে যদি যেতে না পারেন, আপনি বই প্রকাশ করবেন না, আপনি ট্রাঙ্কের মধ্যে পাণ্ডুলিপি ভরে লিখে দেবেন। আপনার ওই বই প্রকাশিত না হলে পৃথিবীর কিচ্ছু যায় আসে না। কথাগুলো খুব নির্মম মনে হচ্ছে, আসলে মোটিভেশনাল স্পিচ শুনতে শুনতে আমরা খুব বেশি লাইফে মাথায় উঠে গেছি। মোটিভেশনাল স্পিচের চাইতে লেখালেখির জগতে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে ডিমোটিভেশনাল স্পিচ। এত বেশি উৎসাহ দেওয়ার কোনো প্রয়োজন নাই। লেখালেখির কারণে বা বাক স্বাধীনতার কারণে দেশত্যাগ করতে বাধ্য হওয়া বা তাকে মৃত্যুর হুমকি এখন স্বাভাবিক হয়ে উঠেছে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। এ ব্যাপারে আমার মতামত হচ্ছে সবাইকে পরমত সহিষ্ণু হতে হবে, লেখার জবাব লেখা দিয়ে দিতে হবে, লেখার জবাব যাতে অস্ত্র দিয়ে দেওয়া না হয়। যারা লেখার জবাব অস্ত্র দিয়ে দিতে উৎসাহ প্রদান করে তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে বর্জন করতে হবে, শান্তির একটা পথে আসতে হবে। যে একটা উক্তি রয়েছে যে তোমার সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য আমি জীবন দিতে পারি। তোমার মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু বড়জোর আমি তোমার সাথে দ্বিমত পোষণ করতে পারি, তোমার কথার যুক্তি খণ্ডন করতে পারি। তুমি একটা লেখা লিখলে পাল্টা আরেকটা লেখা লিখতে পারি, তোমার একটা গান অপছন্দ হলে আমি একটা পাল্টা গান লিখতে পারি, তোমার একটা সিনেমা অপছন্দ হলে আমি তোমাকে বিদ্রুপ করে একটা পাল্টা সিনেমা লিখতে পারি, তোমার একটা ছড়া অপছন্দ হলে আমি একটা পাল্টা ছড়া লিখতে পারি। কিন্তু আমি যেন তুমি ছড়া লিখেছো সেটা আমার পছন্দ হয়নি বলে আমি তোমাকে মেরে ফেলার জন্য আমি রাস্তায় ওত পেতে থাকবো, তাকে মেরে ফেলার জন্য আমি 3জন
ঘাতক নিয়োগ করব, এই জাতীয় অবস্থান বা এই জাতীয় মানসিকতা পরিহার করতে হবে। এটাই হচ্ছে এই ব্যাপারে আমার মতামত। একজন লিখেছেন, কি লিখেছেন সেটা আমি নিজে পড়তে চাই না, সেটা আপনি পড়বেন। নিচের প্রশ্নটা জোরে পড়বেন। কোনো কবি বা লেখক খুব কম বয়সে নিজের আত্মজীবনী লিখে বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ আত্মজীবনী লেখার দাবি করছেন, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। কত বছর বয়সে? খুব কম বয়সে। খুব কম বয়সে। খুব কম বয়স বলতে কত? আপনারাই বলেন কত? 16। আপনি? 19। 19 কি শরৎ না হেমন্ত? আচ্ছা, ঘটনা হচ্ছে যে জীবন মূলত শুরু হয় 40-এর পরে। জীবনের পর্যবেক্ষণ বা জীবনের অভিজ্ঞতা, আসলে জীবন দর্শনটা মানুষ 40-এর পরে বুঝতে পারে। 40 বছরের আগ পর্যন্ত মানুষ পরিবর্তিত হয়। আবার ফ্রান্স প্রবাসী একজন বিতর্কিত ব্লগার, তিনি 50-60 বছর বয়সে তিনি 180 ডিগ্রি অবস্থান পরিবর্তন করছে, সেটা পরের বিষয়। 40 বছরের পর যেখানে জীবন শুরু হয়, যেখানে 19 বছরে বলা হয় গ্রামে যে নাক ধরে চাপ দিলে একটি বিশেষ সাদা সাদা এক ধরনের দ্রব্য বের হয়ে আসে, মানে যে বয়সটায় মানুষ মাত্র বিশ্ববিদ্যালয়ে পা দেবে, মাত্রই জীবনকে দেখা শুরু করবে, সেই বয়সেই কেউ যখন নিজের জীবনটাকে লিখে দিতে চায়, তখন ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু শুরু হওয়ার আগেই সে যখন শেষ করে ফেলে, তখন তখন সে দাম্পত্য জীবনে সে ভীষণ রকমের অসুখী হয়। শুরুর আগেই যার শেষ হয়ে যায়, তিনি দাম্পত্য জীবনে অসুখী হন এবং তারপরে তাকে কামরূপ কামাখ্যায় যেতে হয় এবং তিনি নানান রকমের, আমি আসলে ঠিক কথাগুলো গুছিয়ে বলতেও পারছি না, এই শুরুর আগেই শেষ হয়ে যাওয়াটাকে কি বলে আমি জানি না। এবং আরও অশালীন বিভিন্ন রকমের প্রবাদ রয়েছে গ্রামে, যে অল্প বয়সে পাকিলে একটি বিশেষ জিনিস, অল্প বয়সে পাকিলে একটি বিশেষ জিনিস, তার জীবন সম্ভবত হয়ে যায় ফিনিশ। আমি এইমাত্র বানালাম। তো অল্প বয়সে কোনো কিছু পেকে গেলে সেই ফলটা খেতে আসলে প্রচণ্ড রকমের বিস্বাদ লাগে। আত্মজীবনী লেখার কথা একজন মানুষ আসলে চিন্তা করতে পারে অন্তত 50 বছর বয়সে। আর কিন্তু যে 18 বা 19 বছর বয়সে যে আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছে, তার মানে সে তার বয়সের তুলনায় 32 বছর বেশি পাকা। এবং 32 বছর আগেই যিনি পেকে যান, তার স্বাদ কতটা বিস্বাদ হতে পারে সেটা আমরা বুঝি। এবং ওই আত্মজীবনীটি প্রকাশিত হওয়ার 5-10 বছর পরে আসলে সে নিজেও হতাশায় ভোগে, যে আমি আসলে অল্প বয়সে একটি বিশেষ অঙ্গ যে আমি পাকিয়ে ফেলেছি, এই অঙ্গটি পেকে যাওয়ার ফলে আমার আসলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই উপলব্ধি তার মধ্যে নিশ্চয়ই আমি মনে হয় একটা সময় আসবে। আর যদি না আসে, তাহলে ধরে নিতে হবে যে আসলে সে পেকে যাওয়ার ফলে অল্প বয়সে আসলেই সে বকে গেছে, এরকমটা। আরও কিছু প্রশ্ন এখানে এসেছে, সেটা হচ্ছে যে বর্তমানে এত বিপুল মেধাবী তরুণ প্রজন্ম থাকা সত্ত্বেও কেন তারা সাহিত্য বিমুখ হয়ে পড়ছে? নতুন নতুন সাহিত্যিক গড়ে উঠলেও মানসম্মত লেখার সংখ্যা নগণ্য। এই ব্যাপারে কবির মতবাদ জানতে চাই। আসলে ব্যাপার হচ্ছে যে মানসম্মত লেখার অভাব সর্বকালেই ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বর্তমানে মানসম্মত লেখা হচ্ছে কিনা বা প্রকাশিত হচ্ছে কিনা সেটা বোঝা যাবে এখন থেকে 20-25 বছর পরে। কারণ বর্তমানে যেই সাহিত্যকর্মটা বা যে গানটা বা যে মানসম্মত একটা সৃষ্টিকর্ম প্রকাশিত হয়, সেটা অনেক সময় আমরা আসলে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখি। কারণ আমাদের চোখের সামনে তো সেই ব্যাপারটা ঘটে যাচ্ছে, আমরা আসলে ওটাকে গুরুত্ব দিয়ে দেখি না। এখন থেকে 2-2.5-3 দশক পরে আমরা বুঝতে পারবো যে 2022 সালে কী হয়েছিল। অর্থাৎ এত হতাশ হওয়ার কিছু নেই। চোখের সামনে যা পড়ে আমাদের কাছে যেটা ভালো মনে হবে আমরা সেটা পড়তে পারি। আর এখন ভালো কিছু রচিত হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো এখন থেকে 2-3 দশক পরে। এত বেশি হতাশ হওয়ার কিছু নেই। আর মানসম্মত লেখার সংখ্যা নগণ্য। মানসম্মত যা আছে তাকে আমরা সব পড়েছি, সেগুলোতে পড়িনি। মানসম্মত অন্তত চোখের সামনে যে কটাকে মনে হয় সেগুলো তো আগে পড়তে হবে। একাডেমিক পড়ার লেখায় কোনো মন বসে না, কিন্তু বাহ্যিক পড়াশোনা করে অনেক কিছু জানার আগ্রহ আছে। এখন আমার করণীয় কি? আপনি বাহ্যিক জিনিসপত্র পড়বেন, আপনি একাডেমিক বই পড়বেন না। একাডেমিক বই না পড়লে কী কী পরিণতি হয়, আপনি চাকরি বাকরি করতে পারবেন ইত্যাদি, সেটা আপনি মাথায় রাখবেন। আপনার যদি জীবিকা নির্বাহের যদি অন্য কোনো উৎস থেকে থাকে এবং আপনি যদি মনে করেন যে আপনি ব্যবসা বাণিজ্য করে আপনি জীবন ধারণ করবেন, রাজনীতি করে জীবন ধারণ করবেন, পড়াশোনা করবেন না, আপনি করবেন না। তো দেখা যাচ্ছে আপনি যদি বিকল্পভাবে যদি জীবিকা নির্বাহ করার যদি পথ থেকে থাকে, তাহলে আপনি সেই কাজটাই আপনি করতে থাকতে পারেন। আপনার একাডেমিক পড়াশোনা করার দরকার নেই, আপনি অন্যান্য বই পড়ে আপনি লালন ফকির হয়ে যান, কোনো সমস্যা নেই।
বাংলাদেশ ও কলকাতার দাদারা উভয়ই নিজেদের বাঙালি হিসেবে দাবি করে, তবে উভয়ের ভাষাগত এত পার্থক্য কেন? এই প্রশ্ন করেছেন একজন। আমার আসলে এই প্রশ্নটা শুনে কিছুটা হাসিও পাচ্ছে, কারণ হচ্ছে যে দুটো মানুষের চেহারা দুরকম, দুটো মানুষের আচার আচরণ দুরকম। রাউজানের সাথে রাঙ্গুনিয়ার ভাষার মানুষের রাউজানের সাথে রাঙ্গুনিয়ার মানুষের ভাষার নিশ্চয়ই দু একটা পার্থক্য রয়েছে। পার্শ্ববর্তী দুটো থানা, ভাষা এক না। পার্শ্ববর্তী দুটো জেলার ভাষা তো অনেক অনেক তফাৎ। এই বৃহত্তর চট্টগ্রামের ভাষা আর কক্সবাজারের মানুষের ভাষা এক না। চট্টগ্রামের ভাষা তাও যে দুই একটা শব্দ বোঝা যায়, আমরা যারা বাইরের, কক্সবাজারের ভাষা কোনোটাই বুঝি না। একটা কথা বলা হয় যে বাংলা ভাষা সিলেটে গিয়ে আহত হয়েছে, চট্টগ্রামে এসে নিহত হয়েছে, অথবা চট্টগ্রামে এসে আহত হয়েছে, সিলেটে গিয়ে নিহত হয়েছে। চট্টগ্রামের ভাষা বরিশালের মানুষ বোঝে না, বরিশালের ভাষা সিলেটের মানুষ বোঝে না। আবার দেখা যায় যে এই পাশাপাশি দুটো থানার বাসিন্দাদের ভাষা পর্যন্ত আলাদা, সেখানে দুটো আলাদা রাজ্য, মানে 47-এর আগে দুটো রাজ্য ছিল, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, দুটো আলাদা স্টেটের ভাষা, মানুষের মধ্যে যে ভাষাগত বৈচিত্র্য থাকবে, পার্থক্য থাকবে, এটা খুব স্বাভাবিক না? প্রশ্নটা কার ছিল? মানে দুটো এলাকার মধ্যে এত দূরত্ব, আগে দুটো আলাদা রাজ্য ছিল, এখন একটা দেশ আর একটা দেশের রাজ্য, এটা পার্থক্য থাকবে, এটা খুব স্বাভাবিক না? ওরা সাধারণত এভাবে কথা বলবে, ওদেরকে এভাবে কথা বলতে দিতে হবে, ওদেরকে এভাবে কথা বলতে না দিলে হবে কীভাবে দাদা? আপনি যেটা আপনাকে অর্ধেকটা দেওয়া হয়েছে, আপনি সেটা পুরোটা না খেয়ে আপনি কেন যাবেন? তো এরকম ব্যাপারটা হচ্ছে যে এরকমের ভাষাগত পার্থক্য তো থাকতে হবে, তো একজন থাকতে হবে, মানে থাকাটা স্বাভাবিক। আরেকজন প্রশ্ন করেছেন, নিজেকে একজন সাহিত্যপ্রেমী করার জন্য কি কি করা যায়? প্রেম করতে হবে সাহিত্যের সাথে, আর কি? নিজেকে একজন সাহিত্যপ্রেমী করার জন্য কি করা যায়? বই পড়তে হবে, সাহিত্যের বই পড়তে হবে। মানে এটাও কি বলে দিতে হবে যে সাহিত্যপ্রেমী করার জন্য কি কি করা যায়? তরুণ প্রজন্মকে গ্রন্থমুখী করার জন্য কি কি করা যায়? প্রশ্ন উত্তর হচ্ছে বই কিনে দিতে হবে। নিজেকে সাহিত্যপ্রেমী করার জন্য কি করা যায়? উত্তর হচ্ছে বই পড়তে হবে। একাডেমিক পড়াশোনা ভালো লাগে না, আমার অন্য বই পড়তে ইচ্ছা করে, কি করণীয়? আপনার অন্য যে বই পড়তে ইচ্ছা করে আপনি পড়বেন। এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেরাও জানি, তারপরও যে আমরা প্রশ্নগুলো কেন করি আসলে জানি না। আমরা সবাই নিজের জন্য প্রশংসা, এই প্রশ্নটার লেখালেখির ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিকভাবে বাধার সম্মুখীন হতে হয়, এই বাধা মোকাবেলা করার উপায় কি? এই বাধা মোকাবেলা করার উপায় হচ্ছে লেখালেখি না করা। আপনি লিখবেন আবার সামাজিক বাধার সম্মুখীন হবেন না, আপনি এটা আশা করেন কেন? যে কোনো একটা কাজ করতে গেলেই সমান ও তার বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, যেটা আইজ্যাক নিউটন বলেছেন, আমাদেরই ছাত্র ইসহাক নিউটন, আমাদেরই ছাত্র। আবার অন্য একটা ভিডিওতে তিনি বলেছিলেন, নিউটন একটা সোঁড়, আইনস্টাইন একটা আরেক বড় সোঁড়। আবার আরেকটা ভিডিওতে বলেছেন, আইজ্যাক নিউটনের নাম ইসহাক নিউটন, আমাদেরই ছাত্র। ঠিক আছে, তো আইজ্যাক নিউটন বলেছেন যে প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আপনি লেখালেখি করবেন, সেটা প্রতিক্রিয়া থাকবে না, আপনি আশা করেন শুধু রতিক্রিয়াই থাকবে। আপনার লেখা পড়ে শুধু বিপরীত লিঙ্গের লোকজন আপনার প্রতি আকৃষ্ট হয়ে শুধু রতিক্রিয়াশীল হবে আপনার দিকে। কেন এত প্রতিক্রিয়াশীল চিন্তা করেন? আপনি শুধু প্রতিক্রিয়া চান, আপনি প্রতিক্রিয়া চাইবেন না। আপনি একটা কাজ করবেন, বাধা আসবেন না, বাধা আসবে না। আপনি যদি চান যে আপনি বাধা মোকাবেলা করবেন, আপনার একটাই কাজ, সেটা হচ্ছে কোনো কিছু না করে বসে থাকবেন। আশা করি উত্তর পাওয়া গেছে। খুব নির্মম মনে হচ্ছে, আমি তো আসলে ডিমোটিভেশনাল স্পিচ দিই, এত তো মোটিভেশন তো আমার কাছে নেই। আপনাকে লিখতে বলেছে কি? আপনি লিখবেন না, কে বলেছে আপনাকে লিখতে? আপনাকে লিখতে হবে, আপনি না লিখলে পৃথিবীর খুব ক্ষতি হয়ে যাবে। দরকার নেই আপনার মতো লেখক। আপনি সামাজিক বাধা কিভাবে মোকাবেলা করতে হবে, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে আপনি লড়াই করবেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আপনার কাছে যেটা যৌক্তিক মনে হবে আপনি সেই কাজটা করবেন। একটাই কথা, সেটা হচ্ছে যখন শক্তিশালী কোনো গোষ্ঠী যখন আপনার বিরুদ্ধে লাগবে, এই বিষয়ে একটু পরামর্শ দিতে পারি, মাথা ঠান্ডা রাখতে হবে। ওই নিজেকে তাদের চেয়েও শক্তিশালী, আমরা করোনার চেয়ে শক্তিশালী হতে পারি, আমরা জাতি হিসেবেও শক্তিশালী হতে পারি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শক্তিশালী কোনো গোষ্ঠী আমার পেছনে যখন লাগবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, ভাবতে হবে আগে কারা ওরা, কোত্থেকে এলো ওরা, কি চায় ওরা, তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে পারবো কিনা। একটা অজগর যখন শিকার করে তখন সে প্রাণীটাকে বেশ কিছুদিন পেঁচিয়ে রাখে আগে,
কারণ সে আগে মাপটা বোঝার চেষ্টা করে যে আমার পেটের মধ্যে এটা ধরবে কিনা। একজন লেখকও তিনি যখন দেখবেন যে তার পেছনে শত্রু লেগে গেছে, আগে চিন্তা করতে হবে যে তাদের ধরন ধারণ কী, তাদের গতিবিধি কী, তারা কত দূর কী করতে পারে। মনে রাখতে হবে যে ধরের ওপরে মাথা কিন্তু একটাই, একটা মাথা পড়ে গেলে টিকটিকি লেজের মতো আর একটা লেজ গজাবে, ব্যাপারটা কিন্তু তা না, একটু সাবধানে থাকতে হবে। আমিও কিন্তু অনেক সময় অনেকভাবে আমাকেও আপোষ করতে হয়েছে। আমি বলবো না যে আমি আপোষহীন নেতা, আপোষ মাঝে মাঝেই করতে হয়। একটা উদাহরণ দিই, আমাকে যখন বিশেষ কোনো প্রাণীর বাচ্চা বলে কেউ মেসেঞ্জারে যখন গালাগাল করে, তখন কিন্তু আমাকে আপোষ করতে হয়। আমাকে কমেন্টে যখন কেউ উদ্ভট অপ্রয়োজনীয় যখন কোনো মন্তব্য করে, পাল্টা মন্তব্য না করে দিয়ে আমাকে বড়জোর যে কাজটা করতে হয়, তার মন্তব্যটা ডিলিট করে দিয়ে বড়জোর বেশি রেগে গেলে তাকে ব্লক করে দিতে হয়। এটা কি একটা আপোষ না? এভাবেই মাঝে মাঝে একটুখানি আপোষ করতে হবে। কিন্তু আমি হব আপোষহীন মুকুটহীন সম্রাট, তো কিছু হয় না, একসাথে সব কিছু হয় না। সাহিত্য রচনার ক্ষেত্রে কী ধরনের শব্দ নির্বাচন করা উচিত? যেমন অনেকের কঠিন শব্দ বোধগম্য নয়, এক্ষেত্রে সাবলীল শব্দ কি কি কোনো রকম গ্রহণযোগ্যতা পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। সাবলীল শব্দই ব্যবহার করতে হবে। তার চেয়েও যে জিনিসটা জরুরি, আমি সেটা মনে করি, আমার মন যদি কঠিন শব্দ ব্যবহার করতে চায়, আমি কঠিন শব্দই ব্যবহার করব। কে বুঝলো না সেটা বিষয় না। আমার মন যদি চায় আমি সহজ শব্দই ব্যবহার করব, আমি সহজ শব্দই ব্যবহার করব। কে আমাকে সস্তা বললো, কে আমাকে দামি বললো, সেটাও বিষয় না। অর্থাৎ আমি আমার মন যেটা বলছে, আমি আমার মনের দাবি পূরণ করব। অন্যের মনোরঞ্জনের জন্য আমার ইচ্ছে করছে সহজ শব্দ ব্যবহার করতে, কিন্তু অন্যের মনোরঞ্জনের জন্য কঠিন শব্দ ব্যবহার করব। আমার ইচ্ছে করছে কঠিন শব্দ ব্যবহার করতে, কিন্তু অন্যের ইচ্ছা পূরণের জন্য আমি সহজ শব্দ ব্যবহার করবো, এটা যেন না হয়। অর্থাৎ এখান থেকে যেটা অনুভব হচ্ছে আমি সেটা করব। সেটা সহজ হোক কঠিন হোক, সেটা কালের গর্ভে টিকবে নাকি সেটা বিলীন হয়ে যাবে, সেটা হচ্ছে পরের বিষয়। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে চৌধুরী বংশের একজন সন্তান তিনি প্রশ্ন করেছেন যে আপনি জীবনে অনেকগুলো প্রেম করেছেন বলে মনে হয়, প্রথম প্রেমের যে অনুভূতিটা ছিল পরবর্তী প্রেমগুলো কি তা ছিল? সেটা হচ্ছে যে প্রথমবার রাউজান এসে তোমার যে অনুভূতি হয়েছিল, দ্বিতীয়বার রাউজান এসে কি একই অনুভূতি হবে? রাউজানের যে সৌন্দর্য দেখে তুমি মুগ্ধ হয়েছিলে, তার ঠিক পরের দিন এলে অত্যন্ত তুমি বিরক্ত হবে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রথম কোনো জিনিসেরই অনুভূতি দ্বিতীয়বার কাজ করে না, দ্বিতীয়বার আসলে অন্যরকম লাগে। তো ব্যাপার হচ্ছে যে প্রথম যে কোনো জিনিসের অনুভূতি মনের মধ্যে এমনভাবে প্রথিত হয়ে থাকে যেটা তার চাইতেও শ্রেয় কিছু পেলেও প্রথমটাকেই আমরা অনুভব করতে থাকি যে প্রথমটাই হয়তো আসলে ভালো ছিল, এরকমের। কবিদের ক্ষেত্রে প্রেমে ব্যর্থ হওয়ার একটা বিষয় জড়িত, আপনার ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা আছে কি না? হ্যাঁ, আছে তো। আমি আমার জীবনে যে প্রথম যে প্রেমটা এসেছিল, সেই প্রেমটা বেশি দিন স্থায়ী হয়নি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো। এবং যোগাযোগ বিচ্ছিন্নতার ওই সময়টায় আমি খুব হতাশায় ছিলাম, আমি খুব একাকিত্ব ছিলাম, খুব নির্জনতায় ভুগতাম, এবং সেটা আমার জীবনে একটা প্রভাব ফেলেছে, আমার লেখার উপরও একটা প্রভাব ফেলেছে। তবে তার মানে এই নয় যে প্রেমে ব্যর্থতা বা প্রেমে বিচ্ছেদই আমাকে কবি বানিয়ে দিয়েছে বা আমাকে লেখক বানিয়ে দিয়েছিল। আমি যদি ওই সময় যদি প্রেম যদি নাও করতাম, বা ওই প্রেমিকা যদি আমার সাথে বিচ্ছিন্ন না হয়ে যে সে যদি আমার স্ত্রীও হতো, তাহলে যে আমি আর লেখক হতাম না, ব্যাপারটা কিন্তু তা না। আমি তখন হয়তো আমার এই প্রেম বিষয়ক যে লেখাগুলো আছে, এই লেখাগুলো হয়তো রচিত হতো না। ওই ভদ্রমহিলার সাথে সম্পর্ক হয়েছিল, ওই ভদ্রমহিলা আমাকে বেদনায় জর্জরিত করেছিলেন, সেজন্যই যে আমি লেখক হয়ে গেছি, ব্যাপারটা তা না। তার সাথে আমার পরিচয় হওয়ার অন্তত 10 বছর আগে থেকেই আমি লিখি। আবার কেউ কেউ এ প্রশ্ন করেন যে আপনি আইনের ছাত্র হয়ে আপনি কিভাবে এত ভালো লেখেন? ভাই, আমি আইনের ছাত্র 2007 সাল থেকে। আমি লেখালেখি করি অনেকটা 1996 সাল থেকে। আমার প্রথম লেখা প্রকাশিত হয় 2001-এ। আমি নিয়মিত লেখালেখি করি 2004-এ। আইনে ভর্তি হচ্ছি আমি 2006-এ। তো আইনের সাথে আমার লেখালেখির সম্পর্ক কি? আমি যখন আইনে পড়তাম না তখনও লিখতাম। আবার আইনে যদি নাও পড়তাম, আমি যদি ইংরেজি বিভাগে পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিংবা আমি অর্থনীতি বিভাগে যদি পড়তাম, তাহলে তো আমি লিখতামই। তাহলে আইনের সাথে ইংরেজি, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, পররাষ্ট্রবিজ্ঞান ইত্যাদির তো কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হচ্ছে যে লিখবে সে লিখবে। আগুন যদি জ্বলতে চায়, ছাইয়ের নিচে চাপা থাকলেও সে জ্বলবে, মাটির নিচে চাপা থাকলেও সে জ্বলবে, এমনকি পানির মধ্যেও আগুন জ্বলে। পানির নিচের যে জগৎটা রয়েছে, সেখানে যদি অগ্নিগিরির অগ্নুৎপাত হয়,
পানির নিচ থেকে আগুন জ্বলে উঠবে, যে পানির সাথে আগুনের বিপরীতমুখী সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেখানেও আগুন জ্বলবে। যদি আগুন জ্বলতে চায়, কোনোভাবেই সেই আগুন নেভানো যাবে না। এই পৃথিবী যদি চায় যে পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং সমস্ত প্রাণী ওই ফাঁদের মধ্যে পড়ে যাবে, সমস্ত প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে, তাতে পৃথিবীর কোনো কিছু যায় আসে না। ন্যাচার উইল টেক ওভার এভরিথিং। প্রকৃতি তোমার জন্য অপেক্ষা করবে না, প্রকৃতি প্রাকৃতিকভাবেই অঙ্কুরিত হয়ে উঠবে। অর্থাৎ দেখা যাচ্ছে, কেউ যদি লেখে সে প্রেমে সফল হলেও লিখবে, প্রেমে ব্যর্থ হলেও লিখবে। কেউ যদি লেখে সে আইনে পড়লেও লিখবে, সে আইনে না পড়লেও লিখবে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেও লিখবে, সে নোয়াপাড়া ডিগ্রি কলেজে পড়লেও লিখবে। অর্থাৎ দেখা যাচ্ছে লেখার সাথে প্রতিষ্ঠানের, ব্যক্তির, প্রেমের, অপ্রেমের, কামের, নিষ্কামের কোনো সম্পর্ক নেই। কিছুটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে একটা প্রভাব পড়ে। একটা প্রতিষ্ঠানে যিনি পড়াশোনা করেছেন আর একটা প্রতিষ্ঠানে যিনি পড়াশোনা করেছেন, এই দুই ব্যক্তির লেখার ধরন অনেক সময় এক হয় না, কারণ তাদের দুজনের দৃষ্টিভঙ্গি দুই রকমের হয়। যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আর আমার মতো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তাদের দুজনের দৃষ্টিভঙ্গি এক না। উনি কসমোপলিটন একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন, কারণ ওখানে তিনি বিশ্বের আরও অনেক দেশের ছাত্রছাত্রীদের সাথে মিশেছেন, আর আমি ওই চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর এদের সাথেই মিশেছি, এখানে বৈচিত্র্য নাই। কিন্তু উনি অনেক বিচিত্র জগৎ দেখেছেন। আমার লেখার চাইতে ওনার লেখা অনেক বেশি বিচিত্র হবে। আবার প্রেমে চাকা ঘর ফলে যে লেখাগুলি, ওই 8-10টা কবিতা সর্বোচ্চ, ওই 10টা কবিতা না থাকলেই বা কী হতো? তাতে কি খুব বেশি ক্ষতিগ্রস্ত হতো? ব্যাপারটা তা না। যে লিখবে সে লিখবে, আগুন যদি জ্বলার হয় তা জ্বলবেই। প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ।